ট্রাম্পের গঠিত শান্তি পর্ষদের প্রথম বৈঠক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। কুখ্যাত অ্যাপস্টিনের সঙ্গে 10 লাখ রুশ অভিবাসী নিয়ে কি বলেছিলেন সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী? অ্যাপস্টিন কাণ্ডে তাদের সাক্ষ্য সরাসরি প্রচার করা হোকচান ক্লিনটন দম্পতি। ইরানের সঙ্গে বাণিজ্য করলে বাড়তি শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। যুক্তরাষ্ট্র থেকে আগের তুলনায় দ্বিগুণের বেশি পণ্য কেনার শর্তেই কি ভারতের সঙ্গে চুক্তি? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত গাজা বিষয়ক বোর্ড বা শান্তি পর্ষদের প্রথম বৈঠক আয়োজনের পরিকল্পনা করছে হোয়াইট হাউস। বৈঠকটি আগামী 19 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পারে। 4টি সদস্য দেশের কূটনীতিক ও একজন মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। প্রতিবেদন অনুযায়ী বৈঠকে গাজা উপত্যকার পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক তহবিল সংগ্রহের বিষয়েও আলোচনা হতে পারে। তবে পরিকল্পনাটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। বৈঠকটি ওয়াশিংটনে অবস্থিত ইউএস ইনস্টিটিউট অব পিসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর একদিন আগে 18 ফেব্রুয়ারি হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুয়ের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্স হোয়াইট হাউসও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি। গত জানুয়ারির শেষ দিকে ট্রাম্প এই শান্তি পর্ষদ গঠন করেন এবং নিজেই এর চেয়ারম্যানের দায়িত্ব নেন। তিনি বলেন, বিশ্বজুড়ে চলমান সংঘাত সমাধান করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। তবে কিছু বিশেষজ্ঞ আশঙ্কা প্রকাশ করেছেন, এ ধরনের উদ্যোগ জাতিসংঘের ভূমিকা দুর্বল করতে পারে। ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশকে এই শান্তি পর্ষদে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। মধ্যপ্রাচ্যের কয়েকটি মিত্র দেশ এতে যোগ দিলেও অনেক পশ্চিমা দেশ এখনও সতর্ক অবস্থান নিয়েছে। সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ বারাক প্রয়াত কুখ্যাত যৌন অপরাধী জেফরি অ্যাপস্টিনের সঙ্গে এক গোপন অডিও কথোপকথনে ইসরায়েলের জনসংখ্যাগত কাঠামো পরিবর্তনের পরিকল্পনা নিয়ে আলোচনা করেছিলেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশিত অ্যাপস্টিন ফাইলসে থাকা ওই অডিও রেকর্ডিংয়ে শোনা যায়, বারাক বলছেন, ফিলিস্তিনি জনসংখ্যার প্রভাব কমাতে এবং ইহুদি সমাজে উগ্রপন্থীদের শক্তি হ্রাস করতে ইসরায়েল সহজেই আরও 10 লাখ রুশভাষী অভিবাসী গ্রহণ করতে পারে। অডিওতে বারাক জানানো তিনি এ বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও কথা বলেছিলেন। তার মতে অতীতের তুলনায় এখন ইসরায়েল অভিবাসী গ্রহণে আরও বাছাই করতে পারবে এবং তথাকথিত মান নিয়ন্ত্রণ কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব। রেকর্ডিংয়ে ইসরায়েলের অভ্যন্তরীণ সামাজিক বিভাজনের চিত্রও উঠে এসেছে। এহুদ বারাক ধর্মীয় ও ধর্মনিরপেক্ষ ইহুদিদের মধ্যে ক্রমবর্ধমান দূরত্বের কথা উল্লেখ করেন এবং বিয়েদাফন ওকে ইহুদি এই সংজ্ঞা নির্ধারণে অর্থোডক্স রাব্বিদের একচ্ছত্র ক্ষমতা ভাঙার প্রয়োজনীয়তার কথা বলেন। অডিওতে উত্তর আফ্রিকা ও আরব দেশ থেকে আসা সেফারদি ইহুদিদের বিষয়ে বারাকের অবমূল্যায়নমূলক মন্তব্য শোনা যায়, যা ইসরায়েলের ভেতরে দীর্ঘদিনের জাতিগত ও শ্রেণীভিত্তিক বৈষম্যের ইঙ্গিত দেয়। দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফরি অ্যাপস্টিনের সঙ্গে সম্পর্ক নিয়ে মার্কিন কংগ্রেসে সাক্ষ্য দিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও তার স্ত্রী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। তবে রুদ্ধদ্বার কক্ষে নয়ব্রং জনসমক্ষে এই সাক্ষ্য প্রচারের দাবি জানিয়েছেন ক্লিনটন দম্পতি। তাদের আশঙ্কা, গোপন শুনানি হলে রিপাবলিকানরা বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে পারে। এপস্টিনের অপরাধ প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে তার যোগাযোগ এবং এসব তথ্য কিভাবে আড়াল করা হয়েছিল তা খতিয়ে দেখছে কংগ্রেসের হাউস ওভারসাইট কমিটি। এই কমিটি ক্লিনটন দম্পতিকে সাক্ষ্য দেওয়ার নির্দেশ দেয়। প্রথমে তারা আপত্তি জানালেও কংগ্রেস অবমাননার অভিযোগে ভোটাভুটির হুমকির মুখে শেষ পর্যন্ত সাক্ষ্য দিতে সম্মত হন। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিল ক্লিনটন বলেন, রুদ্ধদ্বার শুনানি হলে তা হবে প্রহসনের বিচারের মতো। তার ভাষায়, আসুন খেলা বন্ধ করি এবং জনসমক্ষে সঠিকভাবে শুনানি করি। হিলারি ক্লিনটনও একই অবস্থান নেন। তিনি বলেন, আপনারা যদি রাজনৈতিক লড়াই চান তবে তা প্রকাশ্যেই হোক। তিনি আরও জানান, তারা যা জানেন তা আগেই কমিটিকে জানানো হয়েছে। এদিকে ডেমোক্র্যাটরা অভিযোগ করেছেন, রিপাবলিকানরা এই তদন্তকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তাদের দাবি, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও অ্যাপস্টিনের দীর্ঘদিনের সম্পর্ক ছিল, কিন্তু তাকে এখনও সাক্ষ্য দিতে ডাকা হয়নি। ইরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখা দেশগুলোর ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এ বিষয়ে একটি নির্বাহী আদেশে সই করেছেন তিনি। আদেশে শুল্কের নির্দিষ্ট হার উল্লেখ না থাকলেও উদাহরণ হিসেবে 25% শুল্ক আরোপের কথা বলা হয়েছে। এতে বলা হয়, যেসব দেশ সরাসরি বা পরোক্ষভাবে ইরান থেকে পণ্য বা সেবা গ্রহণ করে সেসব দেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে অতিরিক্ত শুল্ক আরোপ করা হতে পারে।
এ বিষয়ে ট্রাম্প সরাসরি কোনো মন্তব্য না করলেও এয়ারফোর্স ওয়ানে ফ্লোরিডা যাওয়ার পথে তিনি পুনরায় বলেন ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। এই হুমকি এমন এক সময় এলো যখন ওমানের মধ্যস্থতায় মাসকটে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আলোচনার শেষে উভয় পক্ষই বৈঠককে ইতিবাচক বলে উল্লেখ করেছে, যা উত্তেজনা কমার ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ভারত আগামী 5 বছরে প্রতিবছর গড়ে 100 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য যুক্তরাষ্ট্র থেকে আমদানি করার প্রতিশ্রুতি দিয়েছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এই আমদানির মধ্যে থাকবে উড়োজাহাজ প্রযুক্তি পণ্য, মূল্যবান ধাতুর জ্বালানি তেল, পারমাণবিক পণ্য এবং কৃষিজাত সামগ্রী। গত অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে ভারতের আমদানি ছিল প্রায় 45.6 বিলিয়ন ডলার, যা নতুন চুক্তির ফলে দ্বিগুণেরও বেশি বাড়বে। চুক্তির আওতায় ওয়াশিংটন ভারতীয় পণ্যের ওপর আরোপিত শুল্ক কমিয়ে 18% নামিয়েছে। এর আগে এই শুল্কের হার ছিল 50%। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারত আগামী বছরগুলোতে জ্বালানি, প্রযুক্তি, কৃষিপণ্য ও কয়লাসহ বিভিন্ন খাতে মোট 500 বিলিয়ন ডলারের বেশি মার্কিন পণ্য কিনবে। তবে কৃষি খাতে ভারত কিছু সুরক্ষা বজায় রেখেছে। জেনেটিক্যালি মডিফাইড পণ্য, সয়াবিন মিল, পোলট্রি, ভুট্টা ও শস্যজাত পণ্যের আমদানি পুরোপুরি উন্মুক্ত করা হয়নি। অন্যদিকে তুলা, ডাল, কাঠবাদাম ও পেঁয়াজের মতো কিছু পণ্যের ক্ষেত্রে নির্দিষ্ট কোটা সুবিধা দেওয়া হয়েছে। পাশাপাশি আপেলের মতো কয়েকটি পণ্যের বাজার আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে।